আদ্রিয়ান হাঁটু নিচ করে টেবিলে বসে। টেবিলে এখন পানির গ্লাস আর কাগজ ছাড়া কিছু নেই। আমেরিকা থেকে বাংলাদেশে আসার সময় প্রায় অনেকটা। এতটুকু সময় জার্নি করে আসার পর আদ্রিয়ানের প্রচুর মাথা ব্যথা করছিল, যার জন্য সে মাথা ব্যথার ওষুধ খায়। ওষুধ খাওয়া শেষ করে পানির গ্লাসটা টেবিলের উপর রাখে। যা কিছুক্ষণ পূর্বের ঘটনা। সালিম বেগমের নজর যায় পানির গ্লাসের উপর। আদ্রিয়ান প্রায় সাইন করে ফেলবে, তখনই সালিম বেগম খুব সাবধানের সাথে তার হাত দিয়ে পানি গ্লাস ডিপোজ পেপারের উপর ফেলে দেয়। আদ্রিয়ান পেপার সাইন করার আগে পানি দিয়ে সম্পূর্ণ কাগজ ভিজে যায়। হঠাৎ এমন আকস্মিক পানি পড়ে যাওয়ায় আদ্রিয়ান সহ বাড়ির সকলে অবাক হয়ে যায়। আদ্রিয়ান সাইন করা থামিয়ে ডিভোর্স পেপার হাতে নেয়। পানি দিয়ে ভিজে যাওয়ার কারণে কাগজ ছিঁড়ে যায়। জামাল সাহেব সবটা দেখে। উনি জানেন পানিটা সালিম বেগম ইচ্ছাকৃতভাবে ফেলেছেন। জামাল সাহেব রাগের দৃষ্টিতে সালিম বেগমের দিকে তাকায়। সালিম বেগম যদিও কিছুটা ভয় পায়, তবে উনি মেঘের আর আদ্রিয়ানের ডিভোর্স হওয়ার পর থেকে আটকাতে পেরে খুব খুশি হন। সৃষ্টিও জানে ডিভোর্স পেপারের কাগজের পানি সালিম বেগম ফেলেছেন, তবুও সে পরিস্থিতি সামাল দিতে বলে, ডিভোর্স পেপারে পানি পড়ে ছিঁড়ে গেছে, এখন তো আদ্র ভাইয়ের ডিভোর্স দিতে পারবে না। ভাইয়ের কি আর ডিভোর্স হবে না? সৃষ্টির কথা শুনে জামাল সাহেব রাগে কণ্ঠ বলে ওঠে, এটা একটা ডিভোর্স পেপার ছিঁড়ে গিয়েছে তো কি হয়েছে? আমি কালকে উকিলে বলবো নতুন কাগজ তৈরি করতে। আদ্র আর মালিয়ার ডিভোর্স অবশ্যই হবে। জামাল সাহেবের কথা শুনে সালিম বেগম বললেন, আবার নতুন করে ডিভোর্স পেপার তৈরির কী দরকার? ও যখন এই বাড়ি ছেড়ে আর আদ্রর জীবন থেকে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার কী দরকার? যদি ভবিষ্যতে টাকার লোভে ও আবার আদ্রর বইয়ের অধিকার নিয়ে এই বাড়িতে আসে, তখন ডিভোর্স দিয়ে দিলে হবে। এখন আর এসব ঝামেলা করার প্রয়োজন নাই। সালিম বেগমের কথা সম্মতি জানা আদ্রিয়ান। আদ্রিয়ান বলে, আব্বু, আম্মু যা বলেছে তা সঠিক। মারিয়া যখন একবার বাড়ি ছেড়ে চলে গেছে, তখন আর ডিভোর্স দেওয়ার প্রয়োজন বাকি। তবে বিয়ের সময় যে কাবিন ধার্য করা হয়েছিল তার সম্পূর্ণ টাকা ওকে দেওয়া হবে। শুধু খুব শীঘ্রই আমি তোমার ব্যাংকে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেব। এখন ডিভোর্সের বিষয় নিয়ে আর কথা না বাড়ার। আদ্রিয়ানের কথা শুনে জামাল সাহেব তার রুম থেকে বের হয়ে যায়। তালুকদার বাড়ির সকল আদ্রিয়ানের রুমে বসে আছে, কিছু সময় আড্ডা দেয়। এরপর রাত 11টার সময় সকলে তাদের রুমে ফিরে এসে ঘুমিয়ে পড়ে। আদ্রিয়ানও তার রুমে দরজা আর লাইট বন্ধ করে বিছানায় শুয়ে পড়ে। অন্যদিকে মেঘ রাত 7টার দিকে তার রাতের খাবার রান্না করে এখন সে বই নিয়ে টেবিলে বসে আছে। যদিও মেঘ অ্যাডমিশন টেস্ট শেষ, কাল তার ভর্তি। রাত জেগে এত রাত জেগে এত সময় পড়ার প্রয়োজন নেই, তবে যদিও অগ্রিম কিছু পড়া শেষ করে রাখে তবে তা ভালোই হবে। আর কাল ভর্তি হলে পরশু থেকে ক্লাস শুরু হয়ে যাবে, তখন পড়াশোনার চাপ বেড়ে যাবে, যার জন্য কিছু অধ্যায় এখন পড়ে নিলে পারলে ভবিষ্যতে পড়ার চাপ কমে যাবে। রাত 11টা 10 মিনিটে জামাল সাহেব তার রুমে পায়চারি করছে। আদ্রিয়ান আর মেঘের ডিভোর্স হয়নি, এইটা মূলত তার অশান্তির মূল কারণ। মেঘ এখন আদ্রিয়ানের স্ত্রী, ইসলামিক শরীয়তে বা আইনিভাবে তাদের তলাক হয়নি। তালুকদার বাড়ির সকলে চায় মেঘ আর আদ্রিয়ানের ডিভোর্স না হোক, তারা একসাথে সংসার করুক। কিন্তু এটা কি কখনো সম্ভব? আদ্রিয়ান কি মেঘকে কোনোদিন তার বউ হিসেবে মেনে নেবে? আর 1 সপ্তাহ পর আদ্রিয়ান আমেরিকা চলে যাবে ক্যারিয়ার তার ক্যারিয়ার সেটেল করার জন্য।
বাংলাদেশে কবে ফিরবে তার কোনো ঠিক নাই। আর আমেরিকা থাকার অবস্থায় যদি আদ্রিয়ান কোনো নারীকে পছন্দ করে বিয়ে করে ফেলে, তখন মেঘের কি হবে? মেঘ তো তার স্ত্রী। মেঘ আর কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে? ডক্টরি পড়া শেষ করে মেঘ ডক্টর হবে, ডক্টর হয়ে চাকরি করবে। এটা জামাল সাহেব চায়। কিন্তু এর জন্য কি মেঘের কখনো বিয়ে করবে? ওর কি স্বামী সংসার করার স্বপ্ন থাকতে পারে না? সারা জীবন কি মেঘ একাই থাকবে? যদিও মেঘ অনেক স্ট্রং, তবে বর্তমান সমাজে নারীরা চলার জন্য একজন পুরুষের সহায়তা অবশ্যই প্রয়োজন। আর জামাল সাহেব নিশ্চয়ই চিরকাল বেঁচে থাকবেন না। উনি মারা যাওয়ার পর মেঘকে আগলে রাখবে। কে আগলে রাখবে? ভবিষ্যতে যদি মেঘের বিয়ে কি করে হবে যদি তার সাথে অদ্রিনের ডিভোর্স না হয়? স্বামী থেকে তালাক না নিয়ে অবশ্যই পুরুষকে বিয়ে করা কি উচিত? এটা কি অন্যায় বা অপরাধ হবে না? যতই হোক আদ্রিয়ান তার স্বামী, বিয়ে হয়েছে তাদের। ছোটবেলা বাধ্য হয়ে বিয়েটা ঘটায়। মেঘ আর অদ্রিয়ান দুজনের জীবন নষ্ট হয়ে গেছে, কিন্তু তাদের ভবিষ্যৎ নষ্ট হতে জামাল সাহেব দিবে না কখনো। 7 দিনের মধ্যে হয়তো ডিভোর্স পেপার রেডি হওয়া সম্ভব নয়, তবে তাদের ডিভোর্স ভবিষ্যতে হলেও হবে। মেঘের পড়াশোনা শেষ হলে আদ্রিয়ানের সাথে মেঘের ডিভোর্স হবে। ডিভোর্সের পর নতুন করে মেঘকে বিয়ে দিবে উনি। একজন যোগ্য পাত্রের হাতে মেঘকে তুলে দিবেন। তবে মেঘ এখন জানবে তার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে গেছে। আদ্রিয়ান তার ইচ্ছে ডিভোর্স পেপারে সাইন করেছে। এটা মিথ্যে হলেও জামিল সাহেব চায় মেঘ এটাই সত্যি বলে জানো। ডিভোর্সের কথা শুনে মেঘ আদ্রিয়ানকে প্রচুর ঘৃণা করবে। তার স্মৃ- তার স্মৃতি মনকে মুছে ফেলবে। মেঘ শুধু পড়াশোনা আর ক্যারিয়ার কথা ভাববে। আর আদ্রিয়ান কখনো জানবে না মেঘ তার বউ। মেঘ পরিচয় যাতে কখনো আদ্রিয়ানের সামনে না আসে, এই চেষ্টায় জামাল সাহেব করবেন। জামাল সাহেব তার পকেট থেকে ফোন বের করে মেঘকে কল করে। মেঘ এখন টেবিলে বসে পড়াশোনা করছিল। হঠাৎ করে ফোনে রিং করার শব্দ শুনে সে সেদিকে তাকায়। ফোনের স্ক্রিনে জামাল সাহেবের নাম্বার দেখে মেঘ ফোন রিসিভ করে আর বলে, আসসালামু আলাইকুম বড় আব্বু। জামাল সাহেব উত্তর দেন, ওয়ালাইকুম সালাম। ফ্ল্যাটের ভিতরে থাকতে কি ভয় করছে? মেঘ যদিও কিছুটা ভয় করছিল একা থাকতে, তবে সে মিথ্যে বলে, না বড় আব্বু, ভয় করছে না। আচ্ছা তুমি কেমন আছো? বড় আম্মু আর চেষ্টি ওরা কেমন আছে? সকলে খুব ভালো আছে। আর তোমাকে ভীষণ মিস করছে সবাই। জামাল সাহেব মেঘের সাথে অন্য বিষয় নিয়ে কিছু 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 কথা বলেন। এরপর উনি আদ্রিয়ানের বাড়ি ফেরার কথা মেঘকে বলেন। মেঘ, আজ আদ্রিয়ান বাড়ি ফিরে এসেছে। ওহো, ডিভোর্স পেপার সাইন করে দিয়েছে। কাল উকিলের কাগজে কাগজ জমা দিব। খুব শীঘ্রই তোমার আর আদ্রিয়ানের ডিভোর্স হয়ে যাবে। আদ্রিয়ানের বাড়ি ফেরার আশা আর ডিভোর্স দুটো শব্দ শুনে মেঘ চুপ হয়ে যায়। আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে কথাটা বিশ্বাস হয় মেঘের। মেঘের চোখ দিয়ে 2 ফোঁটা অশ্রু জল গড়িয়ে পড়ে। মেঘ শান্ত হয়ে বলে, ওহো, তোমার যা ইচ্ছে তাই করো বড় আব্বু। আমি এইসব বিষয়ে কিছু জানতে চাই না। জামাল সাহেব জানে আদ্রিয়ানের ডিভোর্স দেওয়ার কথা শুনে মেঘ কষ্ট পেয়েছে, কিন্তু উনি অপকারক মেঘকে যদি আদ্রিয়ানকে ভুলে না যায়, তবে সে তার ভবিষ্যৎ জীবনের উপর মনোযোগ দিতে পারবে না। তখন শুধু পড়াশোনা আর কেরিয়ার নিয়ে ভাবা উচিত। আদ্রিয়ানকে যত ঘৃণা করবে, তত মেঘের আর তার ক্যারিয়ারের উন্নত করবে। জামাল সাহেবের ফোন রেখে দেয়। এরপর উনি এক দীর্ঘশ্বাস ছাড়েন।
রাতে অনেক হয়ে গেছে, যার জন্য উনি ঘুমিয়ে পড়ার সিদ্ধান্ত নেন। শালীন বেগম মেঘকে বলা জামাল সাহেবের সব কথা শুনে, তবে কিছু বলেন না। অপরপক্ষে মেঘের চোখে বেয়ে অনবরত পানি ফোঁটায় গড়িয়ে পড়েছে। ভীষণ কষ্ট হচ্ছে তার। পড়াশোনা আর মনোযোগ বসাতে পারেনি, যার জন্য টেবিল থেকে উঠে পড়ে। বিছানায় শুয়ে আদ্রিয়ানের কথা ভাবছে। আজ থেকে মেঘের জন্য সে পরপুরুষ। তার প্রতি কোনো অধিকার আর মেঘের রইল না। যদিও কখনো ছিল না। মেঘের সিদ্ধান্ত নেয়, যেহেতু আদ্রিয়ান তাকে ডিভোর্স দিয়েছে, তখন আর তার কথা সে ভাববে না। আদ্রিয়ান নামক মানুষটার নাম তার স্মৃতির পাতা থেকে মুছে ফেলবে। এখন শুধু সে ক্যারিয়ার আর তার বাবার স্বপ্ন ডাক্তার হওয়ার উপর মনোযোগ দেবে। প্রায় 3 দিন পর মেঘের মেডিকেল ভর্তি হয়। এরপর থেকে তার নিয়মিত ক্লাস শুরু হয়। প্রতিদিন ক্লাস, প্রাইভেট আর বাসায় একটার। এখন মেঘের জীবন। সারাদিন ক্লাস শেষ, সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে। এরপর রান্না করে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। 7 দিনের ছুটি নিয়ে বাংলাদেশে এসেছিল আদ্রিয়ান। তার ছুটির মেয়াদ শেষ হওয়ার পর সে চলে যায় আমেরিকায়। তালুকদার বাড়ির সকলে তাকে থেকে যাওয়ার কথা বলেছিল, কিন্তু আদ্রিয়ান কারোর কথা শুনে নেয়। তার ক্যারিয়ার তার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। প্রায় 1 বছর পরে মেঘ আর মেঘ আর ভীষণ খুশি, কারণ সে স্কলারশিপ পেয়েছে বিদেশে যাওয়ার জন্য। ময়মনসিংহ মেডিকেলে প্রতি বছর মেধাবী স্টুডেন্টের জন্য স্কলারশিপ পড়াশোনার সুযোগ থাকে। মেঘের স্কলারশিপ পেয়ে এখন সে পিএইচডি করার জন্য বিদেশে যেতে পারবে। জামাল সাহেব যখন মেঘের স্কলারশিপের কথা শুনে, তখন উনি ভীষণ খুশি হয়েছেন। তবে মেঘের স্কলারশিপের পড়াশোনা করতে যাবে আমেরিকায়, কথাটা শুনে জামাল সাহেব নির্দেশ করে দেয় মেঘকে, কারণ আমেরিকায় আদ্রিয়ান রয়েছে। জামাল সাহেব যখন মেঘকে আমেরিকা যাওয়ার জন্য নির্দেশ করে দেয়, তখন মেঘ মন খারাপ হয়ে যায়। জামাল সাহেব চায় না আমেরিকা গিয়ে মেঘের সাথে আদ্রিয়ানের দেখা হোক। আদ্রিয়ান আর মেঘকে দুজনে ডক্টর, তাই ভবিষ্যতে তাদের দেখা হওয়া অসম্ভব কিছু নয়। যদিও আদ্রিয়ান মেঘকে প্রথম দেখা চিনতে পারবে না, কিন্তু মেঘ তো পারবে। যদি একবার মেঘকে আদ্রিয়ানের দেখে, তখন মেঘ কি পারবে আদ্রিয়ান থেকে দূরে থাকতে, আদ্রিয়ানকে ভুলে তার পড়াশোনা মনোযোগ দিতে? না, মেঘ পারবে না। মেঘ মন তখন সবসময় আদ্রিয়ানের কথা ভাববে, যার ফলে সে তার ক্যারিয়ার ধ্বংস করে দেবে। জামাল সাহেব নিষেধ করে দেওয়ার পর মেঘ তাকে অনেক কিছু বোঝায়, যে সে তার বান্ধবীর বাসায় থাকবে, অন্য কোথাও যাবে না, শুধু হাসপাতালে আর বাসায়। প্রায় 9 দিন পর জামাল সাহেব মেঘকে আমেরিকা যাওয়ার অনুমতি দেয়, কারণ মেঘ তার বান্ধবীর বাসায় থাকবে বলে। আর মেঘ খুব শান্ত আর ভদ্র মেয়ে, কোথাও ঘোরাঘুরি করার অভ্যাস নাই তার। আর আমেরিকা অনেক বড় শহর, সেখানে হাজার হাজার হাসপাতাল রয়েছে। আদ্রিয়ান আর মেঘের দেখা নাও হতে পারে। আর মেঘ জানে যে আদ্রিয়ানের সাথে তার ডিভোর্স হয়ে গেছে, তাই আদ্রিয়ানের সাথে যদি তার দেখাও হয়, তবে আদ্রিয়ানের থেকে দূরে থাকবে, তাকে ইগনোর করবে। মেঘের আত্মসম্মান বোধ রয়েছে। আমেরিকায় মেঘ আর তার বান্ধবী আবিহা বাসায় থাকবে। মেঘের পাশের ফ্ল্যাটে যে মেয়ে থাকতো, তার নামই ছিল আবিহা। আবিহা তার পরিবারে বাংলাদেশে থাকতো, তবে গত 6 মাস আগে তারা আমেরিকা চলে গেছে, কারণ আবিহার বাবা ব্যবসার জন্য তাদের সেখানে থাকতে হবে। তবে এই কয়দিনের মধ্যে আবিহা আর মেঘের খুব ভালো বন্ধু হয়ে গেছিল, যেহেতু তারা সমবয়সী আর এক ফ্ল্যাটে থাকতো।
তবে আবিহা আমেরিকা যাওয়ার পর মেঘ আর তার মধ্যে কিছু দূরত্ব তৈরি হয়। কিন্তু তারা নিয়মিত ফোনে কথা বলতো, মেসেজ করতো একে অপরকে। মেঘের স্কলারশিপের কথা শুনে আবিহা অনেক খুশি হয়, তাকে অভিনন্দন জানায়। মেঘে যখন কোথা থাকবে বলে চিন্তা করেছিল, তখন আবিহা তাকে তার বাসায় থাকার কথা বলে। মেঘ প্রথমে রাজি হয়নি এমন করে অন্যের বাসায় থাকার ব্যাপারে, কিন্তু আবিহা বারবার বলায় সে রাজি হয়ে যায়। আজ বৃহস্পতিবার মেঘ আমেরিকায় যাবে। তার ব্যাগপত্র সহ সকল প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নেয়। জামাল সাহেব সহ তালুকদার বাড়ির সকলে এয়ারপোর্টে তার জন্য অপেক্ষা করছে। মেঘ সব কিছু রেডি করে তার বাসা থেকে বের হয় এয়ারপোর্টে যাওয়ার জন্য। মেডিকেলে ভর্তি হওয়ার পর মেঘ আর কখনো তালুকদার বাড়িতে যায়নি। তবে সৃষ্টি, শালীন বেগম আর নীলিমা বেগম মাসে এক দুইবার এসে তাকে দেখে যেত। জামাল সাহেব প্রতি সপ্তাহে অবশ্য আসতো, আর ফোনে সকলের সাথে যোগাযোগ ছিল তার। গাড়িতে বসে আছে মেঘ, তখনই তাকে কল দেয় আবিহা। মেঘ কল রিসিভ করে। অপর পাশ থেকে আবিহা বলে ওঠে, মেঘ, তুই কি রওনা দিয়েছিস? হুম, গাড়ি করে এয়ারপোর্টে যাচ্ছি। বিকেলের দিকে ফ্লাইটে উঠবো। কিন্তু বিমানবন্দর থেকে আমাকে রিসিভ করবে কে? তোকে রিসিভ করার জন্য লোক পাঠিয়ে দেব। হয় কারণ আসবে, না হয় অন্য কেউ। ওকে। ওকে, সাবধানে আসবি। আর প্রথমবার বিমানে উঠছিস বলে ভয় পাবি না কিন্তু। মেঘ আর কিছু সময় আবিহার সাথে কথা বলে। কাল আবিহার এঙ্গেজমেন্ট, আর তার বিয়ে হবে কারণ নামে একজনের সাথে। কারণ আর আবিহা একই রিসোর্টে হবে, যার জন্য তাদের পরিবার রিসোর্টটা অবস্থান করেছে। কারণ তার বাবা মা আর তার ফুফাতো ভাই এক বাসায় থাকে। কিন্তু কারণ এই ফুফাতো ভাই আর কেউ নয়, বরং আদ্রিয়ান রেদওয়ান। আজ জামাল সাহেব হলেন কারণের ফুফা, শালীন বেগম তার ফুফি। জামাল সাহেব আর কারণের বাবার মধ্যে সম্পত্তি নিয়ে কিছু সমস্যা হচ্ছিল। তবে শালীন বেগম তার ভাইয়ের সাথে নিয়মিত কথা বলেন। আর আদ্রিয়ান যখন রাগ করে বিদেশে যাওয়ার জেদ ধরে, তখনই উনি আদ্রিয়ানকে তার মামার বাসায় পাঠিয়ে দেন। কারণের মামা বাবা মেঘের বিষয়ে কিছুই জানে না, কারণ শালীন বেগম তাদের কিছু বলে না মেঘের বিষয়ে। তারা এত বছরের মধ্যে কখনো বাংলাদেশে আসেনি, তাই মেঘকে তালুকদার বাড়িতে দেখেনি। আদ্রিয়ানের বিয়ের ব্যাপারটা শালীন বেগম লুকিয়ে রাখছে। তারা শুধু জানে আদ্রিয়ান পড়াশোনার জন্য আমেরিকা গিয়েছে। মেঘের সাথে কথা বলা শেষ করে আবিহা ফোন রাখে। এয়ারপোর্ট থেকে মেঘকে রিসিভ করতে কাকে পাঠাবে তাই ভাবছে। কারণ সহ বাড়ির সকলে বিয়ের কাজে বিজি, যদিও তাদের বিয়ের সকল দায়িত্ব ইভেন্ট ম্যানেজমেন্টকে দেওয়া হয়েছে। আবিহা নিজেকে গিয়েও মেঘকে রিসিভ করতে পারবে না। আবিহা এই নিয়ে দুশ্চিন্তা করছিল। আদ্রিয়ান রিসোর্টে বরাদ্দকৃত রুমে বসেছিল। কারণকে বিয়ের জন্য হাসপাতালে থেকে কিছুদিনের লিভ নিয়েছে। আদ্রিয়ান তার ল্যাপটপে ডক্টর রিলেটেড কিছু গুরুত্বপূর্ণ বিষয় দেখছিল। তখনই তার রুমে আসে আবিহা। আদ্রিয়ান আবিহাকে দেখে ল্যাপটপ রেখে আবিহাকে দিকে তাকিয়ে বলে, আবিহা, তুমি হঠাৎ আমার রুমে? আবিহা সাধারণত খুব একটা আদ্রিয়ানের সাথে কথা বলে না, কারণ আদ্রিয়ান রাগে তার গম্ভীর হয়ে থাকে, যার কারণে আবিহা তাকে ভয় পায়। আর আদ্রিয়ান সবসময় তার কাজে, হাসপাতালে আর ডক্টর নিয়ে বিজি থাকে, যার কারণে আবিহার সাথে খুব একটা কথা হয়নি তার। আবিহা কিছুটা ইতস্তত নিয়ে বলে, আসলে অদ্র ভাইয়া, আপনি কি বিকেলে ফ্রি থাকবেন? বাংলাদেশ থেকে স্কলারশিপ নিয়ে আমার এক বন্ধু পড়াশোনা করার জন্য আমেরিকা আসবে।
ওকে বিমানবন্দর থেকে রিসিভ করতে হবে। আমি যেতাম, কিন্তু বিয়ের সকল কাজের জন্য যেতে পারছি না। যদি আপনি একটু ওকে রিসিভ করে নিয়ে আসতেন। আবিহার কথা আদ্রিয়ান সম্মতি দেয়। আদ্রিয়ান বলে, ওকে, নো প্রবলেম। বিকেলে আমি ফ্রি থাকলে অবশ্যই তোমার বন্ধুকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে নিয়ে আসবো। আবিহা খুশি হয়ে যায়। আবিহা ছোট করে বলে, ধন্যবাদ ভাইয়া। আবিহা আদ্রিয়ানের রুম থেকে চলে যায়। আদ্রিয়ান আবার তার কাজে মনোযোগ দেয়। অন্যদিকে ম্যাক বিমানবন্দরে পৌঁছে যায়। তালুকদার বাড়ির সকলে সেখানে অপেক্ষা করছে তার জন্য। ম্যাক সবার সাথে কথা বলে, তাদের থেকে বিদায় নেয়। জামাল সাহেব ম্যাগের মাথায় হাত রেখে তাকে দোয়া করে। সালেহ বেগম ও ম্যাগকে বিভিন্ন সূরা পড়ে ফু দেয়। ম্যাগ সবার থেকে বিদায় নেওয়া শেষ বিমানে উঠে পড়ে। ম্যাগ বিমানে ওঠার পর আবিহা তাকে মেসেজ দেয় আমেরিকা এয়ারপোর্টে তাকে রিসিভ করতে তার বাসু আন আজ যাবে। ডাক্তার আন বা এ আর এই দুইজনের নামই সকলে তাকে চেনে, যার জন্য আবিহা এই নামটা বলে। ম্যাগের মেসেজটা দেখে সাইলেন্ট করে রাখে, যেহেতু সে বিমানে উঠেছে। বিকাল প্রায় 4:30। দীর্ঘ 7 ঘন্টার পর ফ্লাইট করে ম্যাগ আমেরিকায় পৌঁছায়। ম্যাগ বিমান থেকে নেমে বিমানবন্দরের ভিতরে যায়। প্রথমবার বিমানের ওঠার কারণে তার মধ্যে কিছুটা ভয় কাজ করছিল। বিমানবন্দরে আশেপাশে সকল মানুষ বিদেশি, সকলে সাদা চামড়ার মানুষ। ম্যাগের মনে পড়ে তাকে রিসিভ করার জন্য আন নামে একজন আসবে। ম্যাগ বিমানবন্দর থেকে বাইর হয়, খুঁজতে থাকে। হঠাৎ দূরে দাঁড়িয়ে থাকা একজন পুরুষের দিকে তার নজর যায়, যে পিছন দিকে পিট করে ফোনে কথা বলছে, যার বয়স আনুমানিক 24 বা 27 বছর হবে। ম্যাগ এগিয়ে যায় তার কাছে। মানুষটা চুলসহ দৈহিক গঠন দেখে বাঙালি বাঙালি মনে হচ্ছে তার। ম্যাগ তার পিছনে দাঁড়ায়, এরপর শান্ত হয়ে বলে, এক্সকিউজ মি, আপনি কি মিস্টার আন? ম্যাগের শীতল কণ্ঠ শুনে পিছনে ঘুরে থাকা মানুষটা তার দিকে ফিরে তাকায়। ম্যাগ অবাক হয়ে বলে, আপনি? গল্প চলবে।